প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলিং কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফারহানা চৌধুরী, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে, এবং তোমাদের ক্লাসের সুবিধার্থে বলে দিচ্ছি আমাদের আজকের ক্লাসের সংখ্যা হচ্ছে 37। তোমরা দেখে নাও, আমাদের ক্লাসের সংখ্যা হচ্ছে 37। আজ আমি তোমাদের সামনে একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অধ্যায় 12, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। তোমরা জানো, প্রকৃতি থেকে সাধারণত আমরা যে সম্পদগুলো পেয়ে থাকি, সাধারণত সেগুলোকে প্রাকৃতিক সম্পদ বলা হয়ে থাকে। আর এই প্রাকৃতিক সম্পদগুলো হচ্ছে মাটি, গাছপালা, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ প্রভৃতি। এই প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহারের কারণে আমাদের অর্থনৈতিক এবং সামাজিক জীবনে একটা বিপুল পরিবর্তন সাধিত হয়। তবে এই প্রাকৃতিক সম্পদগুলো অবশ্যই পরিকল্পিতভাবে ব্যবহার করতে হবে, যাতে করে দেশের অর্থনীতিকটি সামনের দিকে এগিয়ে যায়। তাহলে চলো আজ আমরা জেনে নেব এই প্রাকৃতিক সম্পদ আর্থ-সামাজিক অগ্রগতিতে কী ধরনের ভূমিকা রাখে, সে বিষয়টি নিয়ে আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। তবে মূল আলোচনা যাওয়ার আগে তোমরা অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তকটি সামনে নিয়ে বসো, তাহলে আলোচনাটি বুঝতে তোমাদের সুবিধা হবে। প্রথমে দেখো, আমরা জেনে নেব যে সমাজ ব্যবস্থা কিভাবে গড়ে ওঠে। বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন ধরনের কাজ করে থাকে বা অর্থনৈতিক কাজ করে থাকে। এই ধরনের অর্থনৈতিক কাজগুলো মানুষের সমাজ ব্যবস্থাকে গড়ে তুলতে সাহায্য করে। অর্থাৎ মানুষ তার বেঁচে থাকার জন্য যে কাজগুলো করে থাকে, সে কাজগুলো যদি অর্থের বিনিময় হয়ে থাকে, তাহলে সে কাজটিকে আমরা বলবো অর্থনৈতিক কাজ। আর এই অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে একটি দেশের সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। এই প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে সমাজ ব্যবস্থা কিভাবে গড়ে ওঠে। সেটি আমরা জেনে নিলাম যে একটি দেশের সমাজ ব্যবস্থা মূলত অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এখন আমরা জেনে নিব আর্থ-সামাজিক ব্যবস্থা কি। প্রাচীনকাল থেকে মানুষ বন জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করত এবং পশু শিকার করে তারা মাংস খেত। আর এই সমাজ ব্যবস্থাটাকে আমরা সাধারণত বলি প্রাচীনকাল থেকে। এটা আমরা সবাই জানি যে প্রাচীনকালের মানুষ বন জঙ্গল থেকে যে ফলমূল সংগ্রহ করত এবং পশু শিকার করে জীবিকা নির্বাহ করত, এই সময়টিকে বলা হচ্ছে শিকার ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা বা সামাজিক ব্যবস্থা। এই শিকার ভিত্তিক সমাজ ব্যবস্থার পর তারা ফসল ফলাতে শেখে এবং কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করে। অর্থাৎ শিকার ভিত্তিক সমাজ ব্যবস্থার পরে তারা পরবর্তীতে উদ্যান ভিত্তিক সমাজ ব্যবস্থাটার জীবনযাপন করে এবং সেখানে এসে তারা একটি কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করে। কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করার পর তারা সেখানে খাদ্য ও অন্যান্য যে সকল পণ্য তারা তৈরি করে বা উৎপাদন করত, সে উৎপাদন করার পর সেই খাদ্যগুলো তারা বন্টন করত এবং ভোগ করত। এই উৎপাদন, বন্টন ও ভোগকে কেন্দ্র করে কিন্তু তখনকার দিনের আর্থ-সামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীনকালের সমাজ ব্যবস্থা তিনটি বিষয়কে নিয়ে গড়ে উঠেছে। সেটি হচ্ছে উৎপাদন, বন্টন এবং ভোগ। এই তিনটি ব্যবস্থাকে কেন্দ্র করে তখনকার দিনের আর্থ-সামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে। প্রাচীনকাল থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত যেসব সম্পদ ব্যবহার করেছে তার সবটাই ছিল কিন্তু প্রাকৃতিক। এটা আমরা সবাই জানি যে প্রাচীনকাল থেকে মানুষজন, আদিম যুগের মানুষজন যে সম্পদ ব্যবহার করেছে তার সবটুকুই ছিল কিন্তু প্রাকৃতিক সম্পদ। আর এটি শেষ হয়েছে মধ্যযুগে এসে। প্রাকৃতিক সম্পদকে রূপান্তর করে মানুষ নিজেদের প্রয়োজনে তা ব্যবহার করেছে। অর্থাৎ প্রাকৃতিক সম্পদ যতগুলো আদিম মানুষরা ব্যবহার করেছে তার সবটাই কিন্তু সে করেছে নিজের প্রয়োজনে, এবং এই সকল সম্পদগুলোকে তারা বিভিন্নভাবে রূপান্তর করে তাদের নিজেদের প্রয়োজনে তারা ব্যবহার করেছে। আধুনিক কালে মানুষ কয়লা, লোহা, পাথর, স্বর্ণ, রৌপ্য, গ্যাস ইত্যাদি খনিজ পদার্থ উত্তোলন করতে শিখেছে। অর্থাৎ আধুনিক কালে মানুষ যত প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছে, এবং এই প্রাকৃতিক সম্পদগুলো হচ্ছে কয়লা, লোহা, স্বর্ণ, প্রাকৃতিক গ্যাস, এই সব কিছুই কিন্তু তারা উত্তোলন করতে শিখে গেছে। আর এই উত্তোলন করা কিন্তু তারা ব্যবহার করছে আরও দক্ষতার সাথে। অর্থাৎ প্রকৃতির সম্পদগুলোকে কিন্তু বর্তমান যুগের মানুষ আরও দক্ষতার সাথে ব্যবহার করছে। আর এই দক্ষতার সাথে ব্যবহার সে করতে পারছে কারণ
এর জন্য সে তৈরি করেছে আধুনিক অনেকগুলো যন্ত্রপাতি। অর্থাৎ প্রাকৃতিক সম্পদকে কিন্তু রূপান্তর করার জন্য, আধুনিকভাবে ব্যবহার করার জন্য, দক্ষতার সাথে ব্যবহার করার জন্য আধুনিক যুগের মানুষজন বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি তৈরি করেছে। আর এভাবেই নতুনভাবে এই যুগের মানুষ নিজেদের আর্থসামাজিক অবস্থাকে দ্রুত উন্নত করেছে। তাহলে দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীনকাল থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত আর্থসামাজিক ব্যবস্থা ছিল একরকম, আধুনিক যুগে এসে সেই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে কিন্তু মানুষ আরেকটি নতুন আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করেছে। এখন আমরা জানবো এই বাংলাদেশের উন্নতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকাগুলো কি কি। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সীমিত, অন্যদিকে সম্পদের তুলনায় দেশের জনসংখ্যা অনেক বেশি, আর এই জন্য যথাযথ পরিকল্পনার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে হবে। তোমরা সবাই জানো যে বাংলাদেশের জনসংখ্যা কিন্তু বিশাল একটা পরিমাণে রয়েছে, কিন্তু সেই তুলনায় জনসংখ্যার তুলনায় আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ অনেক কম বা সীমিত। এই সীমিত সম্পদকে কিভাবে দক্ষতার সাথে বা পরিকল্পনার সাথে ব্যবহার করে এটির সুষ্ঠু ব্যবহার করা সম্ভব, সেই হিসেবে যদি আমরা এই প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে এই ব্যবহারের উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা অনেক দূর এগিয়ে যাবে। উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি। আমাদের দেশ কৃষি প্রধান, এদেশের মাটি খুব উর্বর। এই উর্বর মাটি যথাযথ ব্যবহার করলে কৃষি উৎপাদন অনেক বেড়ে যাবে। অন্যদিকে শিল্পায়নও করতে হবে পরিকল্পিতভাবে। কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বাড়বে এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, যার ফলে দেখা যাবে যে কাজের জন্য তখন আর গায়ের লোক শহরে ছুটে আসবে না। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের যে অবস্থানটা, সেটি হচ্ছে আমাদের দেশটি একটি কৃষি প্রধান দেশ। কৃষি প্রধান হওয়ার কারণই হচ্ছে এদেশের মাটি খুবই উর্বর। উর্বর হওয়ার কারণে এদেশের মাটিতে যা কিছুই ফলানো হচ্ছে তা কিন্তু খুব দ্রুতই উৎপাদন করা হচ্ছে। আর এই উর্বর মাটি যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে কৃষি উৎপাদনও কিন্তু অনেকভাবে বেড়ে যাবে। আর এই কৃষি উৎপাদন যখন বেড়ে যাবে, তখন দেখা যাবে যে এখানে শিল্পায়নও হয়ে যাচ্ছে। তবে এই সব কিছুই করতে হবে কিন্তু পরিকল্পিতভাবে। অর্থাৎ মাটিকে আমরা কিভাবে ব্যবহার করব, মাটিতে কোন ধরনের রাসায়নিক পদার্থ বা জৈব পদার্থ দিলে সেটাকে আমরা উৎপাদন বাড়বে, সেগুলো যদি আমরা পরিকল্পিতভাবে ব্যবহার করি, তাহলে আমাদের দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। আর কৃষিকাজে যদি উন্নত প্রযুক্তি ব্যবহার করা যায়, তাহলে সেক্ষেত্রেও উৎপাদন বাড়বে এবং এতে করে দেখা যাবে যে দেশে একটি নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। আর এই গ্রামে যদি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়, তাহলে দেখা যাবে যে কাজের জন্য গ্রামের মানুষ আর শহরের দিকে আসবে না। তারপরে দেখা দেওয়া আছে সুষম খাদ্যের অভাব পূরণ। বর্তমানে গবাদি পশু, হাঁস মুরগি ও মৎস্য, এই 3 ধরনের প্রাণীজ সম্পদের ব্যবহার বেড়েছে। আমরা জানি আমাদের বাংলাদেশে গ্রামাঞ্চলে বেশিরভাগ সময় দেখা যায় যে প্রত্যেকের ঘরে গবাদি পশু লালন পালন হচ্ছে, হাঁস মুরগি লালন পালন হচ্ছে এবং অনেকে মৎস্য চাষও করছে। আর এই 3 ধরনের প্রাণীজ সম্পদ ব্যবহারের কারণে কিন্তু আমাদের দেশে সুষম খাদ্যের অভাব পূরণ হচ্ছে। অর্থাৎ যে পরিমাণ গবাদি পশু, হাঁস মুরগি এবং মৎস্য চাষ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের দেশে মানুষজন কিন্তু সুষম খাদ্যের অভাবে ভুগছে না। তারা যে কোনোভাবেই হোক এই সুষম খাদ্যের অভাবটা পূরণ করতে পারছে এই প্রাণীজ সম্পদ ব্যবহারের কারণে। আর অন্যদিকে লক্ষ লক্ষ খামার সৃষ্টির ফলে বহু মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। এই যে গবাদি পশু, হাঁস মুরগি এবং মৎস্য, এই 3 ধরনের প্রাণীজ সম্পদের ব্যবহার যখন আমরা বৃদ্ধি করছি, দেখা যাচ্ছে এগুলো ব্যবহারের কারণে কিন্তু খামার সৃষ্টি হচ্ছে। আর এই খামার সৃষ্টি হওয়ার কারণে কিন্তু গ্রামাঞ্চলে বহু মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, যা কিনা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সচল রেখেছে। শিল্পের উন্নয়ন ও ব্যবহার প্রসার। দেশে গ্যাস, কয়লা ও চুনাপাথর আমাদের জীবনযাত্রায় কাজে লাগছে, আর এভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার হচ্ছে এবং শিল্পের প্রসার ঘটছে। এখানে দেখা যাচ্ছে যে কোনো শিল্পভিত্তিক দেশে সাধারণত গ্যাস, কয়লা এবং চুনাপাথর ব্যবহার করা হয়। এই গ্যাস, কয়লা এবং চুনাপাথর, এই প্রাকৃতিক গ্যাসগুলো বা প্রাকৃতিক সম্পদগুলো যখন আমরা ব্যবহার করছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিল্পের উন্নয়ন হচ্ছে এবং সেখানে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, যা কিনা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে আছে বনজ সম্পদের ভূমিকা। বাড়িঘর তৈরি ও আসবাবপত্র নির্মাণের জন্য আমরা বনজ সম্পদ ব্যবহার করি, আবার
তাপমাত্রা কমানোর জন্য বনজ সম্পদ অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে। আর এই কারণে পরিকল্পিতভাবে বনজ সম্পদ আরও বাড়াতে হবে। তোমরা জানো বাংলাদেশে প্রাকৃতিক সম্পদের মধ্যে আরেকটি যে গুরুত্বপূর্ণ যেটি আছে সেটি হচ্ছে বনজ সম্পদ। বনজ সম্পদ সাধারণত বিভিন্ন ধরনের গাছপালা আমরা বাড়িঘর তৈরি এবং আসবাবপত্র নির্মাণের জন্য ব্যবহার করি। তাছাড়া আরেকটি যে জিনিস আছে সেটি হচ্ছে দেশের তাপমাত্রা কমানোর জন্য কিন্তু এই বনজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বেশি করে গাছপালা যে দেশগুলোতে থাকবে সে দেশের তাপমাত্রা কিন্তু খুব সহনীয় পর্যায়ে থাকে। তাহলে দেখো এই বনজ সম্পদ কিন্তু কোনো অংশে এই সব প্রাকৃতিক সম্পদের থেকে কম না। প্রাকৃতিক সম্পদের মধ্যে বনজ সম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বনজ সম্পদ যদি আমরা পরিকল্পিতভাবে ব্যবহার করি, অর্থাৎ বেশি করে গাছ লাগাই, অকারণে যদি আমরা গাছ না কাটি, তাহলে কিন্তু দেখা যাবে আমাদের দেশে বনজ সম্পদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর এতে করে আমাদের বাংলাদেশের উন্নতিতে দেখা যাবে যে আর্থসামাজিক উন্নয়নে এই প্রাকৃতিক সম্পদের ভূমিকা থাকবে সবচেয়ে উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনার বিষয়বস্তু থেকে তোমাদেরকে আমি যে কাজটি বাড়ি কাজ দিব সেটি হচ্ছে আর্থসামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা ব্যাখ্যা করো। এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। আমি প্রশ্নটি আবার বলছি, আর্থসামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা ব্যাখ্যা করো। এই বাড়ির কাজটি তোমরা প্রত্যেক রবিবার স্ব ভবনে এসে জমা দিয়ে যাবে এবং বাড়ির কাজটি জমা দেওয়ার সময় তোমরা অবশ্যই তোমাদের খাতার উপরে তোমাদের শ্রেণী, শাখা, রোল, নাম খুব স্পষ্ট করে লিখে তারপর তোমরা জমা দিবে এবং অবশ্যই প্রত্যেক রবিবার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের আলোচনা বিষয়টি তোমরা বুঝতে পেরেছো এবং আমি আশা করব আজকের এই পাঠটি তোমরা খুব গুরুত্ব সহকারে বাসায় বসে অধ্যয়ন করবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।